যদি আমাদের বন্দরকে বানাতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই প্রথম পলিটিক্যাল কোশ্চেনকে রিসলভ করতে হবে। আমরা কি তথাকথিত রাষ্ট্রের সার্বভৌমত্ব চাই, মানে রাষ্ট্র যা সিদ্ধান্ত নেবে এটাই চূড়ান্ত, নাকি জনগণের সঙ্গে কথা বলা, জনগণের সিদ্ধান্ত গ্রহণ করা, এটাই কি আমরা গণতন্ত্র বলবো? যে 5ই আগস্টের পরে পুরনো ব্যবস্থায় আর চলবে না, নতুন ব্যবস্থায় চলতে হবে, এটা তো কাজ করতে হবে। আমাকে দেশে মারতে চায়, একটা ড্রোন দিয়ে মেরে ফেলতে পারবে, আপনি কি এটা চান? তাহলে আমরা এরকম একটা বেকুব জাতি কী করে হলে আমাকে বুঝে বলেন, যারা এত বড় গণ অভ্যুত্থানের পরও একটা রাষ্ট্র বানাতে পারেন না, এই জাতিকে নিয়ে আমি কী করবো বলেন? অবাধ বাজার ব্যবস্থায় স্বাক্ষর করেছেন, সেদিন থেকে আপনার কোনো স্বাধীনতা নাই। যে রাষ্ট্র কি পারে রাষ্ট্রের কোনো জায়গা, কোনো ক্ষেত্রে, কোনো স্পেস কোনো কোম্পানিকে দিয়ে দিতে উইদাউট ডিসকাশন উইথ দ্য পিপল? আমি আপনাকে বলবো যে এই বর্তমান সরকার সুনির্দিষ্টভাবে বন্দর নিয়ে তার কোনো নীতিগত সিদ্ধান্ত পরিষ্কার আমার চোখে পড়েনি। বন্দর সম্পর্কে ডক্টর ইউনূসের একটা স্টেটমেন্ট আমরা দেখেছি যিনি যখন তিনি ছিলেন, সে স্টেটমেন্টটা যেটা হয়েছে, সে স্টেটমেন্টটা হলো এই যে বাংলাদেশের যে বন্দরটা এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং তিনি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছেন, সেটা হলো যে ভারতের নর্থ ইস্ট এটা একটা ল্যান্ড লকড, যেটা অবশ্য আপনারা জানেন যে ভারত এটা প্রতিবাদ করেছে, এবং আমরা হলাম দরিয়ার গার্ডিয়ান, ফলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র। এবং তিনি কথাটা এভাবে বলেছেন যে চীনের অর্থনৈতিক সম্প্রসারণের জন্য আমরা যদি এই চিটাগাং বন্দরকে কেন্দ্র করে ইত্যাদিটা আমরা বিনিয়োগের কথা চিন্তা করি, ব্যবসার কথা চিন্তা করি, এটা তার ভাবতে বলেছেন। তিনি চীনা বিনিয়োগকে আনবার ক্ষেত্রে চট্টগ্রামের কথা তিনি বলেছেন। এটা যেটা একটা মন্তব্য নাম্বার। দ্বিতীয়ত যে এর বাইরে ও চলমান যে নীতি বাংলাদেশ সরকারের, আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্নের মধ্যে আবার আমি দেখলাম যে একই জিনিস অনুপস্থিত রয়েছে, সেটা যে বর্তমানে যে চলমান যে নীতি, সে হাসিনা আমলে শুরু হয়েছে তা না, কিন্তু এটা শুরু হয়েছে কিন্তু বিএনপির আমলে। এটাকে বলে যে আমরা অবাধ বাজার ব্যবস্থা, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য যেটা দরকার সেটা হলো কাঁচা খোলা বাজার ব্যবস্থা। এই সরকার এই নীতি থেকে সরে এসেছে, এটা আমি কোথাও দেখি নাই। 2 নম্বরটা হলো যে আমাদের যারা এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন তাদের বক্তব্যের মধ্যেও আমরা এই কাঁচা খোলা বা অবাধ বাজার ব্যবস্থা থেকে সরে এসেছি এমন কোনো বক্তব্য আমার চোখে পড়ে না। আপনি বলতে পারেন আমি চোখে পড়েনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমনকি গণতন্ত্র সম্পর্কে যেসব চলমান যে ধারণাগুলো আমাদের রয়েছে, এই ধারণার মধ্যেও আমরা দেখেছি আমাদের সামগ্রিকভাবে গণতন্ত্রের ধারণা অত্যন্ত পশ্চাৎ। কীরকম? যেটা আমার লেখা আপনি বারবারই পাবেন, সেটা হচ্ছে আমি সবসময় বলেছি গণতন্ত্র বলতে গণসার্বভৌমত্ব বোঝায়। গণসার্বভৌমত্বের মানেই হলো যে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণকে অবশ্যই শুধু কনসাল্ট করতে হবে না, জনগণই সর্বময় সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকারী। এই হচ্ছে গণতন্ত্রের মানে। তাহলে 5ই অগাস্টে যে গণ অভ্যুত্থানটা ঘটল, এই গণ অভ্যুত্থান তো গণতন্ত্র কায়েম করতে পারে নাই। যদি গণতন্ত্র কায়েম করতে না পারে, যে জনগণই সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের নিজেদের সমস্ত কিছু, বিশেষত এই ধরনের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে, এরকম তো বিপ্লব তো আমরা করি না, এরকম তো একটা আমরা রাজনৈতিক পরিবর্তন তো আমরা ঘটাতে পারি নাই। না পারলে আপনি কী করে আশা করেন যে আমাদের চেয়ারম্যান এমন একটা সিদ্ধান্ত নেবেন যেটা প্রচলিত যে ধারাবাহিকতা রয়েছে, তার মানে অবাধ বাজার ব্যবস্থা, বিদেশি বিনিয়োগকে কাঁচা করে দিতে হবে, আপনার সমস্ত কিছু দিয়ে দিতে হবে, এবং বিদেশি বিনিয়োগ আসলেই দেশের জন্য মঙ্গল। এই নীতির বাইরে তো আমরা কোনো কথাই বলিনি। আমি তো আপনি বুদ্ধিজীবীর কথা বলেছেন, আমি ছাড়া আর কোনো বুদ্ধিজীবীদের নিয়ে কোনো কথা বলতেই শুনি নাই। তা আপনি জিডিপি ওয়ার্ল্ডকে যদি তারা এই এনসিটিটা দিয়ে দেয়, এটা তো এই আমাদের যে বিদ্যমান যে নীতি তারই ধারাবাহিকতা, এর বাইরে তো কিছু না। যে শেখ হাসিনার সংবিধানের ভেতরে আপনি গণঅভ্যুত্থানকে ঢুকিয়ে দিয়েছেন, আমি কোনো গণমাধ্যম সমর্থন পেয়েছি? আপনি কথা বলছেন অসম্ভব খুশি হয়েছে, আমি তো আপনাকে আমার শ্রদ্ধা বেড়ে গেল আপনার উপরে। কিন্তু আমি বলতে চাইছি যে আপনি একটা সামগ্রিক যদি পলিটিক্যাল কনসেপ্ট পরিষ্কার না থাকে আজকে সমাজের কারো, আজকে আমাদের বুদ্ধিজীবীর মধ্যে, সাংবাদিকদের মধ্যে মাত্র কোনো আমরা পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন তো আমরা ঘটাতে পারিনি। আমরা কিসে নীতিতে এই কথাটা বলবো?
এটা তো শুধুমাত্র যে এটা যে শুধুমাত্র বন্দর সম্পর্কে তা না। ডক্টর ইউনূসের চীনা বিনিয়োগ নীতি, বিদেশ থেকে বিনিয়োগ আনছেন, তিনি যে বিডা দিয়ে যে এত বড় বিনিয়োগের সম্মেলন করলেন, এটা তো একই নীতি। তাহলে কখনো সমাধান হবে না। যদি আমাদের বন্দরকে বানাতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই প্রথম পলিটিক্যাল কোশ্চেনকে রিসলভ করতে হবে। আমরা কি তথাকথিত রাষ্ট্রের সার্বভৌমত্ব চাই, মানে রাষ্ট্র যা সিদ্ধান্ত নেবে এটাই চূড়ান্ত, নাকি জনগণের সঙ্গে কথা বলা, জনগণের সিদ্ধান্ত গ্রহণ করা, এটাই কি আমরা গণতন্ত্র বলবো? যে 5ই আগস্টের পরে পুরনো ব্যবস্থা আর চলবে না, নতুন ব্যবস্থায় চলতে হবে, এটা তো কাজ করতে হবে, বিচ্ছিন্ন হতে হবে না। আমি বলতে আমার উত্তর খুব সিম্পল। আমরা রাজনৈতিকভাবে যারা সচেতন, মানে আপনাদের মতো বুদ্ধিজীবী যারা সমাজের সবচেয়ে সামনের সারির, আসুন আমরা প্রথমত গণসার্বভৌমত্ব কায়েম করি। এবং যদি গণসার্বভৌমত্ব কায়েম করি তাহলে এই শর্তে যদি আমরা মানি, তাহলে আমি মনে করবো ডিপি ওয়ার্ল্ড স্বভাবতই শুধু এনসিটি না, মাতার বাড়ি বা দেবো কেন আমি জাপানিদের, সেখানেও তো তার সঙ্গে আমরা নতুন এমইও যা করেছো আমাকে বসে নতুন করে বিবেচনা করতে হবে যে তুমি যে এমই করছো কি কমপ্লিটলি একটা রাষ্ট্র হচ্ছে ওখানে, কমপ্লিটলি একটা নতুন ধরনের নগর হচ্ছে, সেই নগরে কদিন পরে আমি আপনি ঢুকতে পারবো না বাংলাদেশের নাগরিক। আপনি তো দেশকে পরাধীন করছেন, আপনি দিল্লি লড়বেন বলে আপনি পুরোটা দিয়ে দিচ্ছেন কর্পোরেশনকে। সারা দুনিয়াতে তো আজকাল কর্পোরেশনই একমাত্র কি সুপ্রিম পাওয়ার। আপনি এলন মাস্ককে নিয়ে এসতেছেন বাংলাদেশ, আনতেছেন না? কদিন পরে ফরহাদ মাজারে যাওয়া বলে সবই তো এলন মাস্ক জানবে তার এই নেটওয়ার্কের দ্বারা। আমি যেখানে থাকি ওরা তো জানবে, আমাকে দেশে মারতে চায় একটা ড্রোন দিয়ে মেরে ফেলতে পারবে। আপনি কি এটা চান? তাহলে আমরা এরকম একটা বেকুব জাতি কী করে হলো আমাকে বুঝে বলেন, যারা এত বড় গণ অভ্যুত্থানের পরও একটা রাষ্ট্র বানাতে পারেন না। এই জাতিকে নিয়ে আমি কী করবো বলেন? অবাধ বাজার ব্যবস্থায় স্বাক্ষর করেছেন, সেদিন থেকে আপনার কোনো স্বাধীনতা নাই, পিরিয়ড নাই। বাংলাদেশ একটা স্বাধীন দেশ নয়, স্বাধীন দেশ নয়। এবং 5ই আগস্টের পরেও আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বলতে, যেই বাংলাদেশ, এই জন্য শব্দটাই ব্যবহার করি গঠন, আপনি ওনার বই পড়েছেন গণ অভ্যুত্থান ও গঠন, আমরা নতুন করে বাংলাদেশ গঠন করতে হবে। এই আগের কাজটা যদি আমরা না করি, ঘোড়ার আগে গাড়ির জোড়াই দিয়ে কোনো লাভ হবে না, বিচ্ছিন্ন আলোচনা করে লাভ না। আপনি এই জায়গাতে হোল এক্সপোর্ট প্রসেসিং জোন আপনি দিচ্ছেন একটার পর একটা, আপনি কোরিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন, চীনা এক্সপোর্ট প্রসেসিং জোন, জাপান এক্সপোর্ট প্রসেসিং জোন, আপনি যে দেশ ব্যস্ত আছেন, কাদের জন্য বিক্রি করতেছেন? বিক্রি করতেছেন গুলশান বনানির অল্প কিছু লোক, তাই দেশে থাকেও না, তারা বিদেশে থাকে সবাই। আমার ভেতরে একটা অভিমান আছে, একটা ক্রুদ্ধতাও আছে জনগণের পক্ষে, কিন্তু আমি যে ক্রুদ্ধতা যে প্রকাশ করব তাও তো আমি করতে পারছি না। আমার জনগণ তো বেকুব। এত বড় গণ অভ্যুত্থানের পরে ছাত্রদের দিকে তাকান না, এত বড় একটা গণ অভ্যুত্থান ঘটে গেল, তারা কি এই ব্যাপারটাগুলো ভাবেনি? আমি খালি জান দেবো, শহীদ হবো, ঠিক আছে, আবু সাহেদের মধ্যে গুলি করলাম, তাতে লাভটা কি? আমি খালি মরবো সারাক্ষণে। আমার তো বুদ্ধি লাগবে, আমার তো জ্ঞান লাগবে, আমার তো প্রজ্ঞা লাগবে, আমার তো ক্ষমতা লাগবে। তাহলে আমি যদি সভারেন পাওয়ারে যদি না হয় জনগণ, মানে জনগণ যদি নিজেই সার্বভৌম ক্ষমতার অধিকারী না হয়, তাহলে আপনার এখানে ক্ষমতার অধিকারী কারা? কোম্পানিগুলো। এখন তো আপনি বলতে পারেন যে ঠিক আছে আমাদের দরবেশ সাহেব উনি ক্ষমতা নেই, ভালো, তো আরেক দরবেশ আসছে, এই তো পার্থক্য। তো আমরা এক পক্ষের জায়গায় আরেক পক্ষের লড়াই যুক্ত হয়ে পড়ছি, কারণ আমাদের জনগণের ক্ষমতা কী করে কায়েম করতে জানি না, আমরা তো আলোচনা করতে পারছি না। আর যখনই আলোচনা করি তখন তো আমার বিরুদ্ধে তো আপনি ক্যাম্পেইন করেন, ফরামাদার কি ফকির, লালনবাদী, এইবাদী, ইসলাম বিরোধী, বা একবার হেফাজতি, একবার জামাতি, ঠিক আছে? তাহলে সেই জন্য আমি বলি যে আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে, বেসিক্যালি কনসেন্ট্রেট করতে হবে যে পপুলার সভারেন্টি কথাটা মানে কি। পপুলার সভারেন্টি মানে অর্থনীতি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে জনগণ। ডক্টর ইউনূস নাম, ডক্টর ইউনূস এই গণ অভ্যুত্থানে তিনি নায়ক ছিলেন না, তিনি গণ অভ্যুত্থানে তিনি ফল মাত্র। কিন্তু জনগণ কি তার ক্ষমতা অ্যাসার্ট করতে পারবে? এখন সিদ্ধান্ত কি জনগণ নেয়, নাকি সিদ্ধান্ত নিতে ডক্টর ইউনূস? আমাকে বলেন, একটা উত্তরটা দেন, কে দিচ্ছে? তা আমি এত উৎফুল্ল হচ্ছি কি জন্য? তাহলে এই যে বেকুবের দল, এই বেকুব জাতি, এদেরকে নিয়ে আমি কী করবো বলেন? আমার তো লাগবে। চট্টগ্রাম শহর হলো আজকে যে গণ অভ্যুত্থানের কথা আমরা বললাম, হওয়ার পরে এই যে একটা চট্টগ্রাম একটা কি একটা শহর, এবং চট্টগ্রাম শহর উচিত বাংলাদেশের 1 নম্বর শহর, আজকে না 1 নম্বর। চট্টগ্রাম শহরের সে 1 নম্বর জায়গায় সে পৌঁছাতে পেরেছে। চট্টগ্রাম শহর যদি 1 নম্বর শহরে যদি পরিণত হতো, একদিন নর্থ ইস্টের সমস্ত রাজ্যগুলো বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে পড়তো, শুধু চট্টগ্রাম বন্দরের জন্য, অন্য কিছু দরকার পড়তো না। কারণ আমি তো ডিপি ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করি না, আমি তো কোম্পানির স্বার্থের জায়গায় দাঁড়িয়ে কোনো কথা বলতে রাজি না। আপনি ডিপি ওয়ার্ল্ডকে দেবেন না, তো আপনি আরেকটাকে দেবেন, এই তো ব্যাপার।
আমি তখন আজকে ডিপিওয়ালের বিরুদ্ধে ক্যাম্পেইন করলাম, তো কদিন পর আমি আরেকটা কোম্পানিকে নিয়ে এসে দিয়ে দেবেন, তো লাভটা কী হলো? এর আগে এটা আপনি খুব সুন্দর বলেছেন, সৌদির সঙ্গে আপনি যখন চুক্তিটা করছেন জনগণ তো কিচ্ছু জানে না, কিন্তু শুধু এটা ক্ষেত্রে না, কোন ক্ষেত্রে জানে? আপনি যে এলন মাস্কের সঙ্গে চুক্তি করেছেন জনগণ জানে? জিজ্ঞাসা করেছেন? তাহলে আইসিটি হলো আগামী দিনে সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র, আপনি দিয়ে দিলেন সিম্পলি কারোর সঙ্গে আলোচনা না করে। এখন সমস্ত আইসিটি সেক্টরে, যেটা আমাদের সিকিউরিটির জন্য, সভারেন্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা, সেই এলাকাতে আমরা কোনো কথাই বলতে পারি না। ওই পুরনো আওয়ামী লীগের যেগুলো আসে ব্যবসা করে আসছে, ওরা এটাকে আঁকড়ায় ধরে আসছে। ইটস নট সিম্পল, পলিটিক্স এত এটা হালকা জিনিস না। ফলে আমি মনে করি আমার বিনীত অনুরোধ হবে এরকম, আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমি বলবো ডিপি ওয়ার্ল্ড যদি উত্তর দেন বিচ্ছিন্নভাবে, ডিপি ওয়ার্ল্ড অবশ্যই এই এনসিটি আমাদের এখনকার যে দক্ষতা, আমাদের এখনকার যে আমরা ব্যবস্থাপনা দক্ষতা বলেন, টেকনোলজিক্যাল দক্ষতা বলেন, এটার দিকে যদি বিবেচনা করি, এটা আমাদের শ্রমিকেরা, আমাদের যে যারা ব্যবস্থাপকরা, এটা তারা চালাতে পারে এবং যথেষ্ট এফিশিয়েন্টলি তারা চালাতে পারবে, কোনো সমস্যা নেই। এটা বাইরে কোনো কাউকে দেবার কোনো যুক্তি নেই, কিন্তু এটা বলে আমি বলি এটার দ্বারা সমাধান হবে না। সমাধানটা হবে গোড়ার নীতির জায়গায়, যে রাষ্ট্র কি পারে রাষ্ট্রের কোনো জায়গা, কোনো ক্ষেত্রে, কোনো স্পেস কোনো কোম্পানিকে দিয়ে দিতে উইদাউট ডিসকাশন উইথ দ্য পিপল, জনগণের সম্মতি ছাড়া, তাদের সিদ্ধান্ত ছাড়া। আর সেই সিদ্ধান্ত শুধুমাত্র চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের সিদ্ধান্ত হতে পারে না, এটা তো আমাদের সকলের সিদ্ধান্ত হবে, চট্টগ্রামবাসীর সিদ্ধান্ত লাগবে, সারা বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত লাগবে। তাহলে আমাদের তো এই জন্য আমি মনে করি যে আমাদের এখনকার যিনি চেয়ারম্যান আছেন তাকে আমি একটা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করব। তিনি বারবার বলছেন, আমাকে তিনি বলেছেন বা পাবলিকলি তিনি কথা বলেছেন আমি জানি না, তিনি বলেছেন আমাদের একটা ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি লাগবে। আমরা পোর্টকে কেমন করে আমরা তাকে সকল ক্ষেত্রে তার ব্যবস্থাপনা কী হবে, তার একটা স্ট্র্যাটেজি লাগবে, এবং সেই স্ট্র্যাটেজির প্রতিতে তাকে আমি খুব কমিটেড দেখে মনে হয়েছে আমার। উনি চান এটা করতে, শুধু তো চট্টগ্রাম বন্দর কেন, মাতার বাড়ি না কেন, বা আপনার অন্যান্য যেগুলো আছে, আমি পায়রা বন্দর না কেন, মংলা না কেন, সমস্ত কিছু মিলে তো আমাদের এখানে জাতীয় একটা নীতি আসে। আমি শুধু অ্যাড করছি এরকম জাতীয় নীতি ইম্পসিবল আনলেস গণসার্বভৌমত্ব আমি কায়েম না করি। আমি মনে করি যে আমি প্রিন্সিপাল পলিটিক্যাল পজিশনটা নেব, পোর্ট বলি শুধুমাত্র না, বাংলাদেশের যে কোনো ভূখণ্ড, বাংলাদেশের যে কোনো ক্ষেত্র, এটা একতরফা কোনো ব্যক্তির এবং অন্তর্বর্তীকালীন সরকারের দেবার কোনো অধিকার তাদের নাই। তাদেরকে অবশ্যই জনগণের সঙ্গে কনসালটেশনটা করতে হবে। ফলে তারা তো এই কাজটা করবার তো ব্যবস্থা আমরা তো 5 বছর পরে করে দিই নেই, তো আমরা তো এটাকে আবার শেখ হাসিনার সিদ্ধান্তের অধীনে ঢুকে দিয়েছি, আইনি জায়গাতে আমলাদের হাতে তুলে দিয়েছি। তাহলে ওই জায়গায় সমাধান না করে এটা কী করে সমাধান করবে? ঠিক না? উনি তো বললেন যে আপনি কে, ফারামাদার কে, সেটা নিয়ে আমাকে বলেন, উনি কি হয়েছে আমাকে তো ধরে নিয়ে যায় এটার জন্য, আমার তো এগুলো কোনো অধিকার নেই। আমি তো বাংলাদেশে এখনকার যে রাজনৈতিক যে পরিবেশ, এটা তো অধিকার নেই। আর জনগণও বলবে এই মেয়ে তুমি কদিন আগে ডক্টর ইউনূসের পক্ষে বলতেছো, এখন তার পক্ষে, আমি তার পক্ষে নাই, বিপক্ষও নেই, আমি টকিং অ্যাবাউট প্রিন্সিপাল। তাহলে ছাত্ররা গণসার্বভৌমত্ব কায়েম করতে পারে নাই, দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে আপনি যদি এই যে এটা আমি তাদের পক্ষ বলছি না বিপক্ষ বলছেন, দিস ইজ দ্য রিয়ালিটি। এবং যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্র কায়েম করতে না পারছি, মানে জনগণ সিদ্ধান্ত নেবে সেরকম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইনি প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারছি, এমনকি আর্থসামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারছি, ততক্ষণ পর্যন্ত এই ধরনের এই আমাদের দখল করে নেওয়া বাংলাদেশকে বিভিন্নভাবে শুধুমাত্র বন্দর ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে এটা চলতেই থাকবে। আমাদের উচিত হবে যে কনসেপচুয়ালি পিপলকে এডুকেট করাটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। দেখুন আজকে যে এই যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অধীনে বিএনপি একটা নিবন্ধিত দল, এখন আমরা এই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশটা করছে কে? শেখ হাসিনা। তা শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে সে নিবন্ধিত, কিন্তু রাজনৈতিক দল বলতে কী বোঝায় এই প্রশ্নকে আমরা তুলছি? ছাত্ররা তুলেছে? ছাত্ররা তুলে নেয়। শুধু তারা তো তোলেই নেয়, তারা কোনো রকম বিতর্ক ছাড়া রাজনৈতিক দল কাকে বলে এই প্রশ্নটা একটা প্রশ্ন আকারে তারা তুলে নেয়।